21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস তারেক রহমান ও বাবর সহ সব আসামি, সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে দুদকের চিঠি, জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। গোপন কক্ষে ভোট নিয়ে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়, মন্তব্য ইসি তাহমিদার। ইসি সহ কেউ আস্থার জায়গায় নেই বললেন কমিশনার আনোয়ারুল ইসলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের 5 জন দগ্ধ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ ছিল। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তবে এই মামলা পুনরায় তদন্ত করতে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণ বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। এ সময় আদালত বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কন্টেম সেল থেকে নিয়ে এসে দ্বিতীয়বার গ্রহণ করা মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণযোগ্য নয়। এছাড়াও একই দিনে একই ম্যাজিস্ট্রেটের 3 জন আসামির জবানবন্দি গ্রহণ করার ঘটনাও অস্বাভাবিক বলে মন্তব্য করে আদালত। এর আগে গেল বছরে 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব বিবাদীকে খালাস দিয়েছিল হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের 24 নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে 2টি মামলা করা হয়। 2018 সালে বিচারিক আদালত 2টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টে এসে খালাস পান সবাই। বিভাগের যে রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা চলে গেলেও দেশে এখনও স্বৈরাচারী মানসিকতা রয়ে গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসন ঘাপটি মেরে থাকা লোকেরাই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার বাংলাদেশ জন অধিকার পার্টির আলোচনায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, নতুন বাংলাদেশের জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে, সহনশীল হতে হবে এবং মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। সংস্কারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, সব প্রস্তাবে সবার ঐকমত্য হতে হবে এমন কোনো কথা নেই। শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশ, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে। না মানলে কি হবে? আবার বলছে গণভোট দিতে হবে। ভালো কথা, আপনার দাবির উপর যদি গণভোট দিতে হয়, আমার দাবির উপরে আছে গণভোট হোক, আরো 10টা দাবির আরো 10টা দাবি আছে, সকলের গণভোট হোক, বাংলাদেশের জীবনে নির্বাচন হবে না। জাতীয় প্রেস ক্লাবের নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু বলেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই জাতীয় পার্টি ও গণ অধিকারের মধ্যে সংঘর্ষ বলেও মন্তব্য তার। বিএনপি মনে করে ডক্টর ইউনূস সাহেবের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদের নির্বাচনটা ঐতিহাসিকভাবে সুসম্পন্ন হবে, কারণ ডক্টর ইউনূস নিজেই জাতির কাছে কথা দিয়েছেন। যদি সামনের দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধ না থাকি, একটি এক্সক্লুসিভ নির্বাচন করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে। বাংলাদেশের হয়ে 2টি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করার আমন্ত্রণ পাওয়া ব্রাউনবাড়িয়া কিশোর গবেষক আহনাফ বিন আশরাফের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, শেখ হাসিনার নিষ্ঠুরতা, নির্যাতন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য যে রক্তস্রোত বইয়েছেন, সেক্ষেত্রে যেসব নেতা ও প্রশাসনিক ব্যক্তি দায়ী, তাদেরকে দেশ ছেড়ে চলে যাবার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে প্রশাসন থেকেই। এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার যে সুদূর প্রসারী পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করার জন্যই তারা কাজ করবে এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের
পরিকল্পনা তারা ভাবছে। এখন নতুন করে যতই ষড়যন্ত্র চক্রান্ত বা একটা মাস্টার প্ল্যানের পরিকল্পনা করা হোক না কেন, এরা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শোভাযাত্রা, সমাবেশ সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আজও উদযাপিত হচ্ছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। পটিয়া উপজেলা দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সহ অন্যরা। পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এতে উপস্থিত ছিলেন। এদিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। এতে প্রধান অতিথি ছিলেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। সব ষড়যন্ত্র নস্যাৎ করে ফেব্রুয়ারিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। ময়মনসিংহের গৌরীপুরে অনুষ্ঠিত সমাবেশে ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস। নোয়াখালীতে সুবর্ণচর উপজেলার চরজব্বার ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ABM জাকারিয়া ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। একটি গোষ্ঠী টালবাহানা করে ফ্যাসিবাদকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি কথা বলেন। অন্যদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ করেছে সদর উপজেলা মুন্সিগঞ্জ মীর কাদিম পৌর বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে শোভাযাত্রাটি হাটলক্ষ্মীগঞ্জ এলাকা থেকে শুরু হয়ে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশে অংশ নেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সৈয়দুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির খান সহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা হয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। পরে কোর্টবাজার এলাকায় হয় সংক্ষিপ্ত পথসভা। সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় বর্ণাঢ্য র্যালি ও পথসভা হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে ৫ রাস্তা মোড়ে গিয়ে পথসভা হয়। প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সাভার পৌর, সাভার থানা ও আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে থানা রোডের তারাপুর মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘায় জনসাধারণের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। চণ্ডীপুর এলাকায় বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠুর পক্ষে এই কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন দলের সহ গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। নাজদিন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ নিতে পুলিশ হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার প্লট জালিয়াতির সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে হবে। আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে। এদিকে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকী রূপন্তী সহ অন্য আসামির বিরুদ্ধে পৃথক ৩ মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে আজ সকালে। ঢাকার ৪র্থ বিশেষ জজ আদালত সাক্ষ্য গ্রহণে অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ তালিকার ৪৪টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। গণমাধ্যমের সাথে কমিশনের
দীর্ঘদিনের আস্থার সংকট রয়েছে দাবি করে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আস্থার সংকট দূর করা জরুরি। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। আগামীতে স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের সহযোগিতা চান নির্বাচন কমিশন। নির্বাচনে কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে আগামীতে। সভায় নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেছেন, স্বচ্ছতার জন্য খোলা মাঠে নির্বাচনের মানসিকতা তৈরি করতে হবে। স্বচ্ছ নির্বাচন করতে হলে খোলা মাঠে করতে হবে নির্বাচন বলেও মনে করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিকরা আগামী নির্বাচন গণমাধ্যমের জন্য বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করে। সবচেয়ে মুশকিল হয়ে গেল কি, আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি, আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আমি বিচ্ছিন্নভাবে বলতে পারবো না যে অন্যকে খারাপ, আমি ভালো, আর আপনিও বলতে পারবেন না যে আমি খারাপ, আপনি ভালো। এই যে অবস্থাটা, এর মধ্য থেকে আমাদের নির্বাচন কমিশনের যেটা প্রথমে যেটা বলছেন যে আস্থা পুনরুদ্ধার, সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে এবং এটা পারস্পরিক। ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণা চলছে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিত, ক্যাম্পাসে আজকের পরিস্থিতি কেমন দেখছেন? আপনাকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচনকে ঘিরে যে প্রচারণা, সেই প্রচারণার উত্তাপে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভিন্ন আমেজ বিরাজ করছে। সকাল থেকে শিক্ষার্থীরা, অর্থাৎ যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন, তারা সকাল থেকে প্রচারণায় অংশ নিয়েছেন। এবং আপনি এখন দেখতে পাচ্ছেন যে একটা দিনের শেষ ভাগে এসে যারা সকাল থেকে প্রচারণায় অংশ নিয়েছেন, তারা কিছুটা বিরতি দিয়ে আবার সন্ধ্যার পর বিভিন্ন হল পর্যায়ে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তারা তাদেরকে উপস্থাপন করবেন, তারা কি পদে দাঁড়িয়েছেন এবং নির্বাচিত হলে তারা শিক্ষার্থীদের জন্য কি করতে পারবেন, সেই বিষয়গুলো তারা শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন, জানান দিবেন, যাতে আগামী ডাকসু ইলেকশন বা ডাকসু নির্বাচন যাতে সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়, সেই বিষয়টিও শিক্ষার্থীদেরকে তারা বলবেন। এবং এটা নির্বাচন যাতে উৎসবমুখর হয়, সে বিষয়টি শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীরা যাতে ভোট কেন্দ্রে নির্ভয়ে ভোট দিতে পারে, সেই বিষয়টিও তাদেরকে বলা হবে। তো আপনাকে জানিয়ে রাখি যে 9 সেপ্টেম্বর যদি ডাকসু নির্বাচন হয়, সেই হিসাবে 7 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে 3 দিন পর প্রচারণার শেষ দিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রচারণার স্বল্প সময় পাচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে অফলাইনে প্রচারণার পাশাপাশি অনলাইনেও প্রচারণা শুরু হয়েছে। তো ব্যাপকভাবে প্রচারণাও চালাচ্ছেন অনলাইনের পাশাপাশি অফলাইনে। আপনাকে জানিয়ে রাখি যে অফলাইনের পাশাপাশি অনলাইনের প্রচারণার ক্ষেত্রে কিছুটা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন বেশ তৎপর রয়েছেন। তারা বলছেন যে যদি অপপ্রচার চালানো হয়, সেক্ষেত্রে ওই সব প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো নির্বাচনী প্রচারণার আমেজ যেহেতু এখন উৎসবমুখর পরিবেশে, এখানে শিক্ষার্থীরা তাদের প্রচারণায় অংশ নিচ্ছেন, প্রার্থীরা বেশ জোরে সোরেই তাদের প্রচারণা চালাচ্ছেন। তো সব মিলে পরিস্থিতি উৎসবমুখর বলাই চলে। তো এখন পর্যন্ত এই হচ্ছে সর্বশেষ মধুর ক্যান্টিন থেকে। আরও বিস্তারিত তথ্য পেলে সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। মোহিত, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই 36 হলে রাত 11টার পর প্রবেশ করা ছাত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি জানান, অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এদিকে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করছে জুলাই 36 হলের ছাত্রীরা। বুধবার রাত 11:15টার দিকে হলের সামনে অবস্থান নিয়ে তারা 3 দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় ছাত্রীরা ইফতিজারের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না বলে নানান স্লোগান দিতে থাকে। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতি অভিযুক্ত আনিসুর রহমান মিলনের স্থায়ী বহিষ্কার, মনোনয়নপত্র বাতিল ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। এছাড়াও সাইবার বুলিং সেল গঠন ও ফেসবুকে যাবতীয় অশালীন মন্তব্যে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা। প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর ও রেজিস্ট্রার অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা হলে ফিরে যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রক্টোরিয়াল বডি থেকে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুনে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর 5:30টার দিকে কাঁচপুর বেসিক পুরানবাজার এলাকায় শেখ ফরিদের 3তলা ভবনের নিচতলায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী, 3 মেয়ে মুন্নি, তিন্নি ও মৌরি। নিচতলায় ভাড়া থাকে পরিবারটি। ভোরে রান্নাঘরে চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশেপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন 5 জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে এবং মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে এই বিস্ফোরণটি ঘটে। মানবতা বিরোধী আইসিটি অ্যাক্টের আওতায় কারো বিরুদ্ধে অভিযোগ গঠন বা চার্জ দাখিল হলে নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগ গঠনের সাথে সাথে অভিযুক্ত সংসদ সদস্যের পদ বাতিল হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফাইয়াজ আহমেদ তাইয়েব। তিনি বলেন, ফাইবার অপটিক্যাল সার্ভিস ও বিজনেসের নতুন পলিসি আনা হচ্ছে। নতুন পলিসিতে শুল্ক কমিয়ে ভয়েস ও ডেটার দাম কমিয়ে অবকাঠামো তৈরি করতে আশাবাদী সরকার। এ বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ আমলে সাইবার ও অপটিক্যাল সেক্টরে মধ্যস্বত্বভোগী ও মাফিয়াদের নিয়ন্ত্রণে ছিল। এখন সেটা থেকে বেরিয়ে এসে এই নতুন পলিসি আরও জনগণ বান্ধব হবে। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার পর থেকে সবগুলো অনুষদ বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি না থাকায় শান্ত ক্যাম্পাসের পরিবেশ। শিক্ষার্থীরা বলেছেন, আলাপ আলোচনার মধ্য দিয়েই দাবিগুলো সমাধানে প্রস্তুত তারা। তবে কয়েকজন শিক্ষক অনুপস্থিত থাকায় আজ আলোচনা হচ্ছে না বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়। এদিকে গেল মঙ্গলবার রাতের সভায় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেলে সিন্ডিকেট সভা করে হল ছাড়ার নোটিশ প্রত্যাহার ও 7 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো একাডেমিক হয়রানি করা হবে না এই মর্মে লিখিত স্টেটমেন্ট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। স্টেটমেন্টটি দেওয়ার আগে আলোচনায় বসবেন না বলে শিক্ষার্থীরা অনড় থাকায় সিন্ডিকেট কমিটির মিটিং ভেস্তে যায়। সবুজ শান্ত পরিবেশ, নির্মল প্রকৃতির বুকে এক টুকরো জায়গা রংপুরের নীলদরিয়া। ঘন সবুজ বনানী, উঁচু নিচু ভূমি আর বিশাল জলরাশি। অযত্ন অবহেলায় নীলদরিয়া সেভাবে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারেনি। অথচ পরিকল্পিত উদ্যোগ নিলে এটি হতে পারে উত্তরের প্রকৃতি নির্ভর একটি সফল পর্যটন কেন্দ্র। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুরের বিশাল জলরাশি নীলদরিয়া। নৈসর্গিক সৌন্দর্যে ভরা এই জলাশয়ের স্বচ্ছ জলরাশিতে নানা প্রজাতির মাছ আর সবুজ বৃক্ষের সমাহার মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। সঠিক পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণ করা হলে পর্যটকদের আগ্রহের কেন্দ্র হতে পারে নীলদরিয়া। কোনো প্রকারের নার্সিং ছাড়াই এত বড় একটা পর্যটন কেন্দ্র, চতুর্পাশে বিশাল একটা জলরাশি, মাঝখানে একটা দ্বীপ এবং চতুর্পাশে গড় আছে, উঁচু জায়গা যেটাকে বলে পাহাড়ের মতো। এতটা দৃষ্টিনন্দন একেবারে ন্যাচারাল এরকম পিকনিক স্পট রংপুরে কোথাও নেই। ভৌগোলিকভাবে এটি দক্ষিণের জেলাগুলোর সাথে সহজ যোগাযোগ ব্যবস্থায় যুক্ত, যা পর্যটকদের জন্য বাড়তি সুবিধা। বর্তমানে অবহেলায় হারিয়ে যেতে বসেছে এর সৌন্দর্য। আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন, এত সুন্দর জায়গা। আমি আশা করব, সরকারের সুদৃষ্টি কামনা করব যে এই নীলদরিয়াকে একটি ভালো একটি পর্যটন শিল্পে উন্নতি করার জন্য জাস্ট একটু 1.5 কিলোমিটার রাস্তা বের করে নিয়ে এটাকে যদি একটা প্ল্যানিং ওয়ে করা যায়, এটা থেকে যে রাষ্ট্র যে কত বড় একটা রাজস্ব আসবে এখানে, এটা আমি চিন্তা করতে পারি না। স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ সহ দেশের ভ্রমণ পিপাসুদের জন্য নতুন গন্তব্য হিসেবে নীলদরিয়াকে পর্যটন শিল্পের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এত সুন্দর এবং ন্যাচারাল নৈসর্গিক, এটা যদি আমরা যত্ন নিতে পারি তাহলে এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে স্থানীয়ভাবে। আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যৌথভাবে আমরা একটা চিন্তা করছি যে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব যে নীলদরিয়াকে কীভাবে পর্যটন কেন্দ্র হিসেবে উপস্থাপন করা যায় আমাদের দেশের মানুষের কাছে।
92 একরের নীলদরিয়ার সৌন্দর্য ও সম্ভাবনা রক্ষায় এখন প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। নীল রঙের কোনো হ্রদ নয় কোনো সাগর। লোকালয় ছেড়ে সবুজ ভেঙে মাথা উঁচু করে জানান দিচ্ছে নীলদরিয়া, যা হতে পারে উত্তরের একমাত্র প্রাকৃতিক বড় বিনোদন কেন্দ্র। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগঞ্জ, রংপুর। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে বহু দোকান। সর্বশান্ত হয়ে পথে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। দোকানদাররা আর ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর 5:30টার দিকে চৌরাস্তার মুদিখানা মার্কেটে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকান ও স্থাপনায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। আগুনের তীব্রতা আরও বাড়লে গাজীপুর ফায়ার সার্ভিসের আরও 2টি ইউনিট যোগ দেয় তাদের সাথে। ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিট ও স্থানীয়দের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় সকাল 7:20 আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। নির্বাচন কমিশন ভূতের পিঠে চড়ে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রহিন হোসেন প্রিন্স। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে তিনি একথা বলেন। সিপিবি ত্রয়োদশ জেলা সম্মেলন হয়েছে ঠাকুরগাঁয়ে। দুপুরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক। বিশিষ্ট তরুণ উদ্যোক্তা আসিফ সিরাজ শানবীর সঙ্গে বগুড়ার সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচনে বোর্ডের পরিচালনা পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান তিনি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জলুসে র্যালি হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। দুপুরে থানা ভবন এলাকা থেকে র্যালিটি পিতলগঞ্জের আব্দুল হক ভুইয়া ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি আল আবেদি। আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সকালে স্থানীয় প্রেস ক্লাবে এতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে গোপালগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান ও আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। নারায়ণগঞ্জে পেশাগত চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ শেষে ইউনিফর্ম আইডি কার্ড দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু মমতাজ শাহ উদ্দিন আহমেদ। হতদরিদ্রদের মাঝে 50টি পাকা ঘর বিনামূল্যে হস্তান্তরের উদ্বোধন হয়েছে হবিগঞ্জের বানিয়াচঙ্গে। দুপুরে রামগঞ্জে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর পার্থ সারথী বিশ্বাস। গাইবান্ধায় দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্কুল ভিত্তিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পর্যালোচনা ও কর্মশালা হয়েছে গাইবান্ধায়। স্থানীয় একটি রিসোর্টের হলরুমে এতে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আতাউর রহমান। সাতক্ষীরা যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প। চতুর্থ দিনের মতো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কক্সবাজারের বাঘখালী নদীর তীরে। এই সময় অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেন স্থানীয়রা। বিআইডব্লিউটিএ পরিচালক AKM আরিফুদ্দিন জানান, সব দখলদার উচ্ছেদ না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস তারেক রহমান ও বাবর সহ সব আসামি, সর্বোচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত। শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে দুদকের চিঠি। GM কাদের ও তার স্ত্রী বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা। গোপন কক্ষে ভোট নিয়ে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় মন্তব্য ইসি তাহমিদার। ইসি সহ কেউই আস্থার জায়গায় নেই বললেন কমিশনার আনোয়ারুল ইসলাম। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 5 জন দগ্ধ।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এখন সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।